যে জায়গায় থেমেছিলাম সেই জায়গা থেকে শুরু করি। যে ধরুন আমি লক্ষ্মীর ভাণ্ডারের কথা বলছিলাম, কিভাবে এই পশ্চিমবঙ্গের কোষাগারে টাকাটা যায়, যে টাকা আমার টাকা আপনার টাকা, সেই টাকা থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা দেয়া হয়। সেটা খুব অল্প কথায় যতটা সম্ভব সরলভাবে আপনাদেরকে বোঝাচ্ছিলাম। এটা আপনাদের জেনে রাখা দরকার, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার চোর ছ্যাচর দুর্বৃত্ত এবং তোলাবাজদের দল এটা প্রচার করছে যে তারা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে, বা তারা না থাকলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। এটা যে কত বড় মিথ্যে কথা সেটা আপনারা একটু বুঝে নিন। ধরুন আপনি একটা গুঁড়ো সাবান কিনতে গেছেন বাড়ির কাজে, বাড়িতে জামা কাপড় কাচতে হবে বা অন্য কোনো কাজে। এইটার দাম ধরুন 40 টাকা, 1 কেজি প্যাকেট, তার দাম 40 টাকা ধরে নিন। আপনি 40 টাকা দিয়ে গুঁড়ো সাবানটা কিনে নিয়ে চলে এলেন। আপনি সেটার দাম দেখে বুঝতেও পারবেন না যে এই 40 টাকার মধ্যে 8 টাকা হচ্ছে ট্যাক্স। আপনি 8 টাকা ট্যাক্স পেমেন্ট করে দিলেন। আপনি জানেন 40 টাকা দাম, সবাই তাই জানে 40 টাকাতেই বিক্রি হয়। এই 40 টাকায় যদি এটা বিক্রি হয় তাহলে তার 8টা টাকা ট্যাক্স হিসেবে জমা পড়বে সরকারের ঘরে। কি রেটে, কি অনুপাতে? না 4 টাকা পাবে রাজ্য সরকার, 4 টাকা পাবে কেন্দ্র সরকার। এই যে 4 টাকা পেলেন, রাজ্য সরকারের টাকা কোষাগারে জমা পড়ল, কেন্দ্রীয় সরকার যে 4 টাকা পেলেন তার মধ্যে 2 টাকা আবার পশ্চিমবঙ্গ সরকারের কোষাগারে কেন্দ্রীয় সরকার ফেরত দেবে। কারণ সংবিধান অনুযায়ী কেন্দ্রীয় সরকার যে কর সংগ্রহ করবে তার একটা অংশ বিভিন্ন রাজ্যকে বাঁটোয়ারা করে দিতে হয়। তাহলে পশ্চিমবঙ্গের কোষাগারে আপনি যে 40 টাকা খরচ করলেন, সেই 40 টাকার মধ্যে 4 এবং 2 6 টাকা জমা পড়ল। প্রতিদিন এই রকম কোটি কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকারের কোষাগারে জমা পড়ে, যেখান থেকে মূলত মাইনে হয় কর্মচারীদের, যেখান থেকে অন্যান্য রাস্তাঘাট এইসব তৈরির টাকা আসে। কিন্তু টাকাটা আপনার এবং আমার, টাকাটা মমতা ব্যানার্জির নয়। আর এই যে স্কিম, এই স্কিম মমতা ব্যানার্জি নিজের মাথা থেকে বার করে চালু করেননি। এটা চালু করেছিলেন, চালুর কথা প্রথম বলেছিলেন আজ থেকে বহুদিন আগে একজন বাঙালি অর্থনীতিবিদ। তিনি যে মানুষের হাতে সরাসরি টাকা পৌঁছে যাওয়া দরকার। এইটা হচ্ছে একটা, লক্ষ্মীর ভাণ্ডার হচ্ছে একটা সমাজ কল্যাণমূলক প্রকল্প। অর্থাৎ মানুষের হাতে সরাসরি টাকা পৌঁছে গেলে কি হবে? মানুষ সেই টাকাটা খরচ করবে। কিসে খরচ করবে? না জিনিসপত্র কেনাতেই খরচ করবে, সে খাবার হোক, পোশাক হোক, অন্য প্রসাধনী সামগ্রী হোক, যাই হোক, বা ওষুধ হোক। এই টাকাটা খরচ করলে এই টাকার আবার বিরাট অংশ কোষাগারে ফেরত আসবে। অর্থাৎ টাকাটা সার্কুলেট হতে থাকবে। আপনাকে টাকা দেওয়া হলো ধরুন 1000 টাকা, এই 1000 টাকা আপনি খরচ করে ফেললেন এক মাসে। এই 1000 টাকা কিসে কিসে খরচ করলেন? বিভিন্ন জিনিস কিনতেই খরচ করলেন। এই টাকার একটা অংশ সরাসরি আবার চলে গেল কোষাগারে। এইভাবে টাকাটা সার্কুলেট হয় এবং এই টাকা পশ্চিমবঙ্গের কোষাগারের টাকা। এখানে এই টাকার সঙ্গে মমতা ব্যানার্জির বা ভাইপো ব্যানার্জির বা তৃণমূল কংগ্রেসের অন্য কারো কোনো যোগাযোগ নেই, কোনো যোগ নেই। এই সমাজ কল্যাণমূলক প্রকল্প একবার যদি চালু হয় তাহলে আপনারা যখন তৃণমূল কংগ্রেসের এইসব তোলাবাজ দুর্নীতিগ্রস্ত মানুষ তারা যখন আপনাদের কাছে আসবেন ভোট চাওয়ার জন্যে, তাদেরকে জিজ্ঞেস করবেন যে কোনো একটা সমাজ কল্যাণমূলক প্রকল্পের নাম বলো
যেটা ভারতবর্ষে চালু হওয়ার পরে বন্ধ হয়েছে? একটা বলো। তারা জানে না, একটাও বন্ধ হয়নি। এই সমাজ কল্যাণমূলক প্রকল্প আমাদের মতো দেশে, আমাদের দেশ যেখানে বহু মানুষের বহু কষ্ট, একবার চালু হলে আর বন্ধ হয় না। আমাদের নেতা শুভেন্দু অধিকারী আপনাদেরকে আরও বিশদে বলবেন যে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে কি কি নামে এই প্রকল্প চলে এবং সেখানে টাকা অনেক বেশি টাকা মানুষের হাতে সরাসরি পৌঁছে দেওয়া হয়। এইখানে তৃণমূল কংগ্রেস যেটা করছে, সেই বেশি টাকা পৌঁছে না দিয়ে আপনাদেরকে প্রবঞ্চনা করছে। আরও বেশি টাকা পৌঁছে দেওয়া উচিত। এই তৃণমূল কংগ্রেস এমনভাবে দুর্নীতি চালায় এবং এমনভাবে নিজেদের পকেট ভারী করে যে পশ্চিমবঙ্গ সরকারের কোষাগারে যে টাকা জমা পড়ার কথা, সেই টাকাটাও পড়ে না। উদাহরণ হিসেবে বলি, ধরুন নদী থেকে বালি তোলা হবে, এক গাড়ি বালি তুললে, এক লরি বালি যদি তোলা হয়, তাহলে তার জন্যে পশ্চিমবঙ্গ সরকারকে যে ঠিকাদার বালি তুলছে সে পেমেন্ট করবে 100 টাকা বা 200 টাকা। এরকম হাজার হাজার ট্রাক বা হাজার হাজার লরি বালি সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন নদী থেকে বেআইনিভাবে তোলা হয়, যেখানে বালি তোলার কথাই না সেখান থেকেও হয়। তা আপনার প্রতিনিয়ত এই কাগজে পড়েন। এই যে বালিটা তুললো, তৃণমূলেরই কন্ট্রাক্টর, তৃণমূলেরই নেতা, সেই কন্ট্রাক্টর, তৃণমূলেরই লোক, তারাই এই বিষয়ে দালালি করে, তাদের কাজই দালালি করা। তারা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের টাকাটা দিল না, তারা বালির লরি সেখান থেকে বার করে নিয়ে নিজেদের গুন্ডামির জোরে বার করে নিয়ে চলে যায় এবং প্রশাসনের এবং পুলিশের একটা অংশ তাদের সঙ্গে জড়িত। তারা কিছু কিছু টাকা প্রশাসনের কিছু অফিসার, পুলিশের কিছু লোকজন তাদের মধ্যে ছড়ায়, কিন্তু যে টাকা পশ্চিমবঙ্গের কোষাগারে আসার কথা ছিল সেই টাকাটা আর পশ্চিমবঙ্গের কোষাগারে আসে না। ফলে কোষাগার ক্রমাগত দুর্বল হতে থাকে। এই দুর্বলতার লক্ষণ কিসে ফুটে ওঠে জানেন? এই দুর্বলতার লক্ষণ হিসেবে আমি আপনাদেরকে বলছি, প্রথম হচ্ছে সরকারি কর্মচারীদের সম্পূর্ণ ডিএ দেওয়া যায় না। পশ্চিমবঙ্গ সরকার আর দিতে পারছে না। বহুদিন ধরে সেই মামলা ঝুলিয়ে 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 প্রায় 4 বছর 5 বছর এইটা চালাচ্ছে, ডিএ দিচ্ছে না। অঙ্গনওয়াড়ি কর্মী যারা, তাদের যে টাকা দেওয়া উচিত সরকারের, সেই টাকা তাদেরকে দিতে পারছে না। চুক্তিবদ্ধ শিক্ষক যারা, কলেজেরই হোক বা স্কুলেরই হোক, তারা একটা অত্যন্ত অপমানজনক মাইনেতে কাজ করেন, তাদের টাকা বাড়াতে পারছে না। এরকম আরও উদাহরণ আছে, আরও। তো এইরকম আছে যারা কৃষি দপ্তরে কাজ করেন। আমি একটু আগেই শুনছিলাম যে কৃষি দপ্তরে যারা কাজ করেন তাদেরকে যে ইনক্রিমেন্ট দেওয়া দরকার সেই ইনক্রিমেন্ট দিতে পারে না, বেআইনিভাবে সব আটকে রেখেছে। তার কারণ হচ্ছে কোষাগারে টাকা নেই। এই কোষাগারের টাকা যাওয়ার কথা ছিল কোষাগারেই, কিন্তু চলে যাচ্ছে তৃণমূলের দুর্বৃত্ত নেতা, দালাল, তোলাবাজ এদের পকেটে। একটা জিনিস লক্ষ্য করবেন, এই দুর্বৃত্ত, দালাল, তোলাবাজরা যে বাড়ি তৈরি করছে নিজেদের এলাকায়, যার প্রধান হচ্ছে এই ভাইপো ব্যানার্জি। আপনারা অনেকেই কলকাতায় যান, একবার দেখে আসবেন হরিশ মুখার্জি রোড, যেখানে হাজরা রোডে গিয়ে মিশছে, সেখানে তার বিরাট প্রাসাদটা, একটা 5 তলা বা 6 তলা বাড়ি করেছে, বিরাট বাড়ি। তার সামনে পুলিশের উর্দি পড়া লোকজন তার বাড়ি পাহারা দেয়। দেখে আসবেন। আর মেলাবেন আপনাদের দেখা, আপনাদের গ্রামে যে ছোট ছোট বাড়ি তৈরির চেষ্টা করছেন মানুষ, সেই বাড়ি কমপ্লিট করতে পারছেন না, কারণ তাকে মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে তার যে সঞ্চয় এবং ব্যাংক থেকে ধার নিয়ে তিনি একটা ছোট বাড়ি করতে চাইছেন, তাও সেটা সম্পূর্ণ করে উঠতে পারছেন না। আমার প্রশ্ন হচ্ছে যে এই ভাইপো ব্যানার্জির বয়স 32-33 বছর, সে কোনো বড় ব্যবসায়ী বলে কেউই তার নাম জানে না, তাহলে তার এত কোটি টাকা এলো কী করে, এই কোটি কোটি টাকা খরচা করে এত বড় প্রাসাদ তৈরি করার?
আর যে মানুষেরা সৎভাবে সততা বজায় রেখে জীবনযাপন করেন, একটা সামান্য 2 কামরার বাড়িও কমপ্লিট করতে পারছেন না টাকার অভাবে, তার সঙ্গে এর তুলনা করে দেখুন। তারা তো কাজ করেন, তারা তো উপার্জন করেন। যারা 2 কামরার বাড়ি তৈরি করতে চাইছেন বা 3 কামরার একটা বাড়ি তৈরি করতে চাইছেন, শেষ করতে পারছেন না বাড়িটা, তারা সম্মানের সঙ্গে উপার্জন করে এটা তৈরি করতে চান, কিন্তু পুরোটা করতে পারেন না। হয়তো এটা রেখে যান তার ছেলে বা মেয়ের জন্যে, তিনি হয়তো কমপ্লিট করেন। আর এই ভাইপো ব্যানার্জি কোথা থেকে চলে এসেছে, সে তার পিসির দৌলতে এত কোটি কোটি টাকা চুরি করেছে, দালালি খেয়েছে এবং এখনও করে যাচ্ছে প্রতি মুহূর্তে। সে একটা বিরাট 5 তলা বাড়ি 32 বছর বয়সের মধ্যে করে ফেলেছে। এই হচ্ছে তফাৎ। তারা যে মানুষের জন্যে কুমিরের কান্না কাঁদে, যে দরদ দেখায়, এটা সম্পূর্ণ ভুয়ো ভাওতাবাজি। এটা আপনারা এর মধ্যে আশা করি জেনে গেছেন। আমার বক্তব্য আমি আর দীর্ঘায়িত করব না। এখানে শুভেন্দুবাবু এসে গেছেন, তিনি বলবেন। শুধু আমি এইটুকু বলবো যে আগামী 25 তারিখ লোকসভা ভোট, তার একটি পর্যায় ভোট এখানে হবে তমলুক লোকসভা কেন্দ্রে। সেই লোকসভা কেন্দ্রে আমি বিজেপি প্রার্থী। আমরা সকলে আপনাদের কাছ থেকে আশীর্বাদ চাইছি এবং আপনাদের কাছে আবেদন করছি যে আপনারা এবং আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা আছেন, যারা আজকে উপস্থিত হতে পারেননি, তাদেরকে বলবেন যে এবারের ভোটটা যেন পদ্মফুল চিহ্নেই পড়ে। এইটুকু আবেদন আমার রইল আপনাদের কাছে। এই কারণে যে এই চোর ছ্যাঁচোর দুর্বৃত্ত তোলাবাজের সরকার, তাকে দুর্বল করে দিতে হবে, যেটা এই লোকসভা ভোট থেকে শুরু হবে, যাতে এই সরকারটি নিজেরাই ভেঙে পড়ে যায়। এই সরকার থাকবে না, এটা জেনে রাখুন। এরা এত চুরি করেছে, এদের এত দুর্নীতি ক্রমাগত ধরা পড়ছে। কালকে দেখা গেছে এদের কাছে কিছু আগ্নেয়াস্ত্র আছে, যেটা চীন থেকে আনা হয়েছে। চীন তো আমাদের বন্ধু রাষ্ট্র নয়। তাহলে এদের এই চক্রান্ত কত দূর প্রসারিত তা আপনারা বুঝে নিন। এবং তারা আমাদের জাতীয়তাবাদকে আক্রমণ করছে, আদালতকে অপমান করছে এবং এরপরে চীনা অস্ত্র সংগ্রহ করে নিজেদের কাছে রেখে দিচ্ছে, যা ধরা পড়ে গেছে কালকে। এদেরকে এই বিপজ্জনক শক্তিটিকে, চোর ছ্যাঁচোর তোলাবাজদের শক্তিটিকে আর একটাও ভোট দেবেন না। এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। মানুষের কাছে গুঁড়িয়ে যাবে, তারপর দেখব কোন রাস্তা করে গিয়ে পড়ে। না, এই যে অবস্থান বিক্ষোভ, এটা কি কোনো রকমভাবে দৃষ্টি ঘোরানোর জন্য? হ্যাঁ, সে তো অনেক চালছে দৃষ্টি ঘোরানোর জন্যে। কখনো হেলিকপ্টার থেকে পড়ে যাচ্ছে, কোন দিন শুনবো হেলিকপ্টারটাই পড়ে গেছে, ঠিক আছে, উনি ছিলেন না তাদের, এসব অনেক কিছু শোনা যাবে। বহু নাটক তো হয় এই সময়, ওনারা করেন। এটা একটা যাত্রা দল। তৃণমূল তো কোনো পলিটিক্যাল পার্টি নয়, ওটা একটা যাত্রা পার্টি। ওদের এ হচ্ছে মামাটি মানুষ, পালার নাম মামাটি মানুষ, সেটাই চালাচ্ছে কদিন ধরে। হ্যাঁ, আগামীকাল মহামান্য সুপ্রিম কোর্টে এই এসএসসি মামলার শুনানি রয়েছে। হ্যাঁ, যে আপনার হাত দিয়ে মূলত রায়টা হয়েছিল, সেটাই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বজায় রেখেছিল। তার বিরুদ্ধেই রাজ্য সরকার এবারে সুপ্রিম কোর্টে গেল। কি মনে হচ্ছে, কি হতে পারে? দেখুন, সুপ্রিম কোর্টে সাময়িকভাবে স্থগিত হতে পারে, যেটা সুপ্রিম কোর্টে বিচারের স্টাইলটাই হচ্ছে তাই, যে কোনো একটা সমস্যা এলে প্রথমে কয়েকদিনের জন্য স্থগিত করে দাও, তারপর সব পক্ষকে নিয়ে সব কাগজপত্র নিয়ে বসে ডিটেলস হিয়ারিং করো। এটা হতে পারে। এটা হওয়া মানে যে রায় বা জাস্টিস দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের রায় সে ডিসাইড হয়ে গেল তা তো নয়, আবার শুনানি হবে। আর যদি না হয়, স্টে না হয়, তাহলে আবার তার অন্যরকম রিয়াকশন হবে। এই যে যোগ্য, হ্যাঁ, যারা এখন ধরুন অযোগ্যদের জন্য যোগ্যদেরকেও বাতিল, সেটা তো তৃণমূলের যারা অ্যাপিয়ার করেছিলেন ওখানে, কিছু গাউনপালা দালাল থাকে, তারা তো কোর্ট বারবার চাওয়া সত্ত্বেও দেয়নি যে কারা অযোগ্য তাদের নামগুলো দাও, সব নামগুলো দেয়নি। ফলে মুড়ি থেকে মুরগিকে আলাদা করা যায়নি, মুড়ি থেকে মিষ্টিকে আলাদা করা যায়নি। তো সেই জন্যে কোর্ট বাধ্য হয়েছে এই রায় দিতে।
না হলে তো হতো না। ঘরের মধ্যে থেকে, ঘরের নিচ থেকে এত পরিমাণ বিপুল অস্ত্র উদ্ধার হলো, কি লুকোতে চাইছে তৃণমূল? কি লুকোতে চাইছে? আপনারা তো দেখেছেন অস্ত্রের মধ্যে অনেকগুলো আছে চীন থেকে আনা অস্ত্র। সেই ব্যাপারে কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্ট গেছে, তারা তদন্ত করছে। তবে এরকম অস্ত্র আরও ধরা পড়বে বলে আমার মনে হচ্ছে, লুকিয়ে রাখা আছে, আরও ধরা পড়বে। সন্দেশখালীতে সিবিআই তদন্ত চলছে, হ্যাঁ, একাধারে চলবে। চাকরি প্রার্থীদের, এতগুলো চাকরি প্রার্থীদের জীবনটা একদম নষ্ট হয়ে গেল, চাকরি বাতিল হয়ে গেল, এর দায় কার? কি মনে করেন? এটা সম্পূর্ণ তৃণমূল, সম্পূর্ণ মমতা ব্যানার্জি, সম্পূর্ণ মমতা ব্যানার্জি। তারা আদালতকে সেভাবে সহায়তাই করেননি যে কারা জালি প্রার্থী তাদেরকে চাকরি বিক্রি করা হচ্ছে, সে তো ওরা করতে পারবে না, কারণ চাকরি বিক্রি করেছে, টাকা নিয়েছে, টাকা হজম। তাদেরকে চাকরি যদি বাতিল করার ব্যবস্থা করে কোর্ট, তাদের কথা, ওদের রিপোর্টের ওপর ভিত্তি করে, তাহলে তো এই মমতা ব্যানার্জি পর্যন্ত মার খেতে থাকবে। ভাষা শোনা যাচ্ছে, ওরা ওইটাই জানে, ওরা ওইটাই জানে। ওদের ওদের রুচি ওই রকম, ওদের শিক্ষা দীক্ষা বেড়ে ওঠা ওই রকম পরিবেশে, সেই জন্য ওরা এইসব বলে।